একটা দ্বীপ ছিল, সুন্দর নীল জল, সবুজ জঙ্গল, শান্ত সকাল, বিকেলবেলায় পাখির ডাক। কিন্তু সেই শান্তির নিচে লুকিয়েছিল মৃত্যু। হাঁটতে গেলে সাপ, মাঠে নামলে সাপ, ঘুমিয়ে উঠলে গায়ের উপর সাপ। ক্রোয়েশিয়ার মিলেট দ্বীপ, 1910 সাল। সেখানকার মানুষ এক বিপদের মধ্যে বাঁচত, আর সেই বিপদের নাম নোজ হর্নড ভাইপার। একটাই কামড় আর জীবন চলে যায় হাতছাড়া। কোনো ওষুধ ছিল না, কোনো হাসপাতাল ছিল না, শুধু ছিল আতঙ্ক। তখন একদিন এক সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ, সাপ মারবে সাপেরই শত্রু দিয়ে, আর সেই শত্রুর নাম মঙ্গুস। ভারত থেকে জাহাজ ভর্তি করে আনা হলো সেই প্রাণী, জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। মানুষ আশায় বুক বাঁধল, ভাবল এবার রক্ষা পাব। কিন্তু ইতিহাসের পাতায় যা লেখা থাকলো সেটা এক ভয়ঙ্কর অধ্যায়। কারণ মঙ্গুস এলো, সাপ কমল, কিন্তু দ্বীপ জ্বলে উঠল অন্য এক আগুনে, 100 বছর ধরে জ্বলতে থাকা আগুন। কি ছিল সেই রহস্য, আর কিভাবে মাত্র 11টা প্রাণী পুরো একটা দ্বীপকে ধ্বংসের মুখে ঠেলে দিল? চলো সময়ের পর্দা সরাই। কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অলে সেট করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। শুনতে মজার লাগে, কিন্তু এই গল্পের শুরুটা একটা সরকারি অফিসে। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের কৃষি মন্ত্রণালয়। বড় বড় চেয়ার, গম্ভীর মুখ, কাগজের স্তূপ। তারা ঠিক করল মিলেট দ্বীপের সাপ সমস্যার একটাই সমাধান, প্রাকৃতিক শত্রু মঙ্গুস। একজন সিনিয়র ফরেস্টার, নাম কার্লো নেডলি, তাকে দেওয়া হলো দায়িত্ব। তিনি দেখবেন কিভাবে মঙ্গুস আনা হবে, কিভাবে রাখা হবে, কোথায় ছাড়া হবে। কিন্তু প্রথম বাধা, ইউরোপে মঙ্গুস কোথায়? নেই, পুরো মহাদেশেই নেই। তাই তাদের যেতে হলো পৃথিবীর অন্য প্রান্তে, ভারত। ভারতের জঙ্গলে মঙ্গুস সাপ মারার জন্য বিখ্যাত। সেখান থেকেই সংগ্রহ করা হলো 11টা মঙ্গুস। হ্যাঁ, মাত্র 11টা। এখন প্রশ্ন, 11টা কেন? কেন 10টা নয়, 12টা নয়? এর উত্তর লুকিয়ে আছে এক হিসেবের ভিতর। সেই হিসেবটাই বদলে দিল পুরো দ্বীপের ভাগ্য। 11টা মঙ্গুস আনা হলো, তার মধ্যে 7টা পুরুষ, 4টা স্ত্রী। এই সংখ্যা এলোমেলো না, বিজ্ঞানসম্মত। কর্তৃপক্ষ ভেবেছিল এই অনুপাত দ্রুত বংশবৃদ্ধি করাবে, অল্প দিনেই দ্বীপ ভরে যাবে মঙ্গুসে। কিন্তু তারা ভুল করেছিল একটা জায়গায়, আর সেটা ছিল ভয়ঙ্কর ভুল। আগে ভাবা হয়েছিল মঙ্গুস কেবল সাপ খাবে, আর সাপ কমে এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রকৃতি কি কখনো এত সহজ? মঙ্গুসদের প্রথমে রাখা হলো কোয়ারেন্টাইনে 1 মাস। কার্লো নেডলি নিজে দেখভাল করলেন। খাবার দেওয়া হলো, জল দেওয়া হলো, মানিয়ে নেওয়া শেখানো হলো। তারপর একদিন 1910 সালের 25শে অগস্ট, ওই দিনটাতেই মঙ্গুসদের ছেড়ে দেওয়া হলো ভালিনা ভোটকা এলাকায়, গোবাদারি গ্রামের কাছে, জঙ্গলের ভিতর। 5 মিনিট চুপ করে থাকলো সবাই। মঙ্গুসগুলো চারদিকে তাকালো, গন্ধ নিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল গাছের আড়ালে। সেই শেষবার দ্বীপের মানুষ স্বস্তিতে শ্বাস নিয়েছিল। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। কিছুদিন কিছুই বোঝা গেল না। মঙ্গুসরা লুকিয়েছিল। মানুষ ভাবল হয়তো মরে গেছে, হয়তো বাঁচেনি। কিন্তু না, ওরা বাঁচল। আর শুধু বাঁচলই না, ওরা দখল করতে শুরু করল। প্রথম বছরেই বাচ্চা হলো, দ্বিতীয় বছরে দ্বিগুণ, তৃতীয় বছরে সারা জঙ্গল মঙ্গুসে ভরে গেল। কিভাবে? কারণ মঙ্গুস এক দারুণ অভিযোজক। নতুন জলবায়ু, নতুন খাবার, নতুন শত্রু, কিছুই ওদের আটকাতে পারল না। সাপগুলো প্রথম টার্গেট ছিল। মঙ্গুসরা সাপ ছেতে লাগলো, সাপ কমতে লাগলো, দ্রুত কমতে লাগলো। প্রায় 20 বছরের মধ্যে সাপ প্রায় উধাও। বিশেষ করে সেই নোজ হর্নড ভাইপার, যার ভয়ে মানুষ ঘর থেকে বেরোতো না, সেই সাপ এখন ইতিহাস। লোকেরা খুশি হলো, ভাবল বিপদ কেটেছে, এবার স্বস্তি। কিন্তু সেই স্বস্তি ছিল ভুল, কারণ মঙ্গুসদের থামার নাম ছিল না। সাপ শেষ হয়ে গেলে কি খাবে মঙ্গুসরা? প্রশ্নটা কেউ করল না, আর সেই না করার ফল ভোগ করতে হলো পুরো দ্বীপকে। মঙ্গুস ঘুরে দাঁড়ালো পাখির দিকে। যেসব পাখি মাটিতে বাসা বাঁধে, নিচু ডালে ডিম পাড়ে, তাদের জন্য শুরু হলো শেষ অধ্যায়। এক একটা মঙ্গুস দিনে কয়েক ডজন ডিম খেয়ে ফেলতে পারে। ছানা তো কথাই নেই, যেখানে পাবে সেখানে লাভ আর খেয়ে ফেলবে। স্থানীয় পাখির সংখ্যা কমতে লাগলো আকাশ ছোঁয়া গতিতে। যে পাখিরা একসময় সকালবেলা ডাক দিয়ে জাগাতো, তারা নিঃশব্দ হয়ে গেল।
পরিযায়ী পাখিরা যাত্রাপথে দ্বীপটায় থামত, বিশ্রাম নিত, খাবার খেত, কিন্তু এখন থামলেই মৃত্যু। মঙ্গুস অপেক্ষা করছে। একসময় দেখা গেল চড়ুই পর্যন্ত প্রায় উধাও হয়ে গেছে দ্বীপ থেকে। চড়ুই, যে পাখি সারা পৃথিবীতে এত সাধারণ, সেই পাখি এই দ্বীপে প্রায় বিলুপ্ত। তখন মানুষ বুঝতে পারল কিছু ভুল হয়েছে, বড় রকমের ভুল। কিন্তু ততক্ষণে অনেক দেরি। মঙ্গুসরা এবার এলো মানুষের বাড়িতে। প্রথমে চুরি করে খেত, রাতে মুরগির খাঁচায় ঢুকে পড়ত, এক সপ্তাহে সব মুরগি শেষ। তারপর এলো বাগানে, আঙুর, ফলের গাছ। মঙ্গুসরা এখন আর শুধু মাংস খায় না, ফল খায়, ডিম খায়, যা পায় তাই খায়। স্থানীয় কৃষক হতাশ। একদিকে সাপ নেই, ভালো কথা, কিন্তু অন্যদিকে মঙ্গুস তাদের ফসল নষ্ট করছে, মুরগি মারছে, জীবন দুর্বিষহ করে তুলছে। তখন দ্বীপের মানুষ একসঙ্গে মাথা ঘামালো, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত, ধরো মঙ্গুস। একটা মঙ্গুস ধরলে টাকা, পুরস্কার ঘোষণা করল কর্তৃপক্ষ। লোকেরা শিকার শুরু করলো, হাতে হাতে মঙ্গুস মারতে লাগলো। কিছুদিন মনে হলো হয়তো কমছে সংখ্যা, কিন্তু মঙ্গুস বুদ্ধিমান। তারা দিনে লুকোতো, রাতে বেরোতো, শিকারীকে ফাঁকি দিতে শিখে গেল। পুরস্কার বন্ধ হয়ে গেলে শিকার বন্ধ, আর মঙ্গুস আবার বাড়তে লাগলো। তখন কর্তৃপক্ষ আরেক বুদ্ধি করল। এবার তারা আনলো বন্য শূকর। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। এক আক্রমণাত্মক প্রজাতি মারতে আরেক আক্রমণাত্মক প্রজাতি, ভাবাটা মজার। সাপ মারতে মঙ্গুস আনা গেল, মঙ্গুস কমাতে শূকর আনা গেল। এবার শূকররা এলো। তারা মঙ্গুসের গর্ত খুঁড়ে বের করত, বাচ্চা মঙ্গুস খেয়ে ফেলত। আবার নতুন করে শুরু হলো লড়াই। কিন্তু শূকররা থামল না মঙ্গুসে। তারা এলো মানুষের ফসলে, এলো বাগানে, এলো বাড়ির উঠোনে। এবার সমস্যা দ্বিগুণ, মঙ্গুসও আছে, শূকরও আছে। কি করবে মানুষ? এই গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশ, কোনো সমাধানই কাজ করেনি। শূকর পরে সরিয়ে নেওয়া হলো, মঙ্গুস রইল আগের মতোই। না কমেছে সংখ্যা, না কমেছে দৌরাত্ম্য। কেন? কারণ মঙ্গুস এত অভিযোজিত প্রাণী যে কিছুই তাদের থামাতে পারে না। তারা খাবারের অভাব হলে অন্য খাবার খুঁজে নেয়, শত্রু এলে লুকোয়, সংখ্যা কমলে দ্রুত বংশবৃদ্ধি করে। আজও মিলেট দ্বীপে মঙ্গুস আছে। ১৯১০ সালের সেই ১১টা প্রাণীর বংশধর এখন হাজার হাজার, আর তারা এখন দ্বীপের স্থায়ী বাসিন্দা। এবার প্রশ্ন, শুরুতে সাপের সমস্যা কি সত্যিই এত বড় ছিল, নাকি মানুষ আতঙ্কিত হয়ে বড় সিদ্ধান্ত নিল? ওই দ্বীপে সাপের সংখ্যা ছিল অস্বাভাবিক রকমের বেশি। হাঁটলে পা ফেলার জায়গা ছিল না। গবাদি পশু মরত, মানুষ মরত। কর্তৃপক্ষের কাছে কাগজপত্র আছে, কবে কোথায় কে সাপে কামড়ালো, কে বাঁচল, কে মরল। তাই সিদ্ধান্তটা হঠাৎ করে না, চাপা আতঙ্ক, ধীরে ধীরে বিস্ফোরণ। কিন্তু মঙ্গুস আনার সময় কেউ কি ভেবেছিল সাপ শেষ হয়ে গেলে মঙ্গুস কি খাবে? কেউ ভাবেনি। অথচ আজ আমরা জানি প্রকৃতিতে কোনো কিছুই একা থাকে না। একটা বদল আনলেই আরেকটা বদল আসবেই। মিলেট দ্বীপের গল্পটা সেটাই শেখায়। আপনি ভাবছেন একটা সমস্যার সমাধান করছেন, আসলে আপনি আরেকটা সমস্যার বীজ বুনছেন। আর সেই বীজ থেকে গজায় এমন গাছ যার ছায়ায় পুরো দ্বীপ পুড়ে যায়। তখন মানুষ হাতে পায়ে বাঁধে, কিন্তু ততক্ষণে অনেক দেরি। আমি যখন এই গল্পটা পড়ি তখন একটা প্রশ্ন বারবার আসে, যদি মঙ্গুস না আনতো তাহলে কি হতো? হয়তো সাপ থাকতো, মানুষ সাবধানে থাকতো, হয়তো কামড়ের ঘটনা ঘটতো, কখনো মৃত্যু। কিন্তু সেটা ছিল একটা প্রাকৃতিক ভারসাম্য। সেই ভারসাম্যে মানুষ নিজেকে বাঁচানোর উপায় বের করত। হয়তো উঁচু জুতো পরত, হয়তো রাতে ঘর থেকে বেরোতো না, হয়তো সাপ ধরার কৌশল বের করত। কিন্তু আজ সেই ভারসাম্য আর নেই। আজ দ্বীপে সাপ নেই, ভালো কথা, কিন্তু পাখি নেই, মুরগি নেই, চড়ুই নেই, বাগানের ফল নেই। বদলে আছে শুধু মঙ্গুস আর মঙ্গুস, শুধু মঙ্গুস। ১৯১০ সালের ২৫শে অগাস্ট যেই ৪টে স্ত্রী আর ৭টা পুরুষ মঙ্গুস জঙ্গলে পা রেখেছিল, তারা জানত না যে তারা এক ইতিহাস শুরু করছে, এক ব্যর্থ ইতিহাস, এক সতর্ক বার্তার ইতিহাস। আজ সেই দ্বীপের মানুষ ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকায়। দূরে জঙ্গলে মঙ্গুসের নড়াচড়া দেখা যায়। তারা হাসে, কিন্তু সেই হাসির ভেতর একটা বিষ আছে, ঠিক ওই ভাইপারের বিষের মতোই। শুধু এখানে বিষটা কামড়ে আসে না, আসে অনুশোচনায়। কথা শেষ করার আগে বলি, এই গল্পটা শুধু মিলেট দ্বীপের না, এই গল্পটা আমাদের সবাইকে নিয়ে।
আমরা কতবার ছোটখাটো সমস্যার সমাধান করতে গিয়ে বড় সমস্যা ডেকে আনিনি। হয়তো চাকরিটা বদলে দিলাম, ভালো তো হলো, কিন্তু মানসিক শান্তিটা গেল। হয়তো কোনো সম্পর্ক ছিঁড়ে ফেললাম, স্বস্তি এলো, কিন্তু একাকিত্ব এলো। প্রকৃতির এই নিয়ম, তুমি কিছু সরালে অন্য কিছু আসবেই, আর সেই অন্য কিছু মাঝে মধ্যে এত ভয়ঙ্কর হয় যে পুরনো সমস্যাটা তখন সোনার মতো মনে হয়। মিলেট দ্বীপের মানুষ আজ বুঝেছে সাপের চেয়ে মঙ্গুস বেশি বিপদ, কিন্তু দেরি হয়ে গেছে। আপনার জীবনে যদি কোনো সাপের সমস্যা থাকে, সোজা সমাধানের পেছনে ছুটবেন না, কারণ সোজা সমাধানটাই হয়তো আপনার মঙ্গুস, আর সেই মঙ্গুস একদিন আপনার পুরো দ্বীপ দখল করে বসবে। আমার গল্প এখানেই শেষ। যাই, ভালো থেকো।